সবাই 4 নাম্বার অঙ্কটা দেখো। 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় পাবে। হ্যাঁ, 10 মার্ক অবশ্যই থাকবে এটা পরীক্ষায়। তো দেখি আমরা এটাতে কিভাবে করতে হয়। এটা প্রতি 1 বছর পর পরই আসে, ঠিক আছে? আমাদের গত বছর আসে নাই, তো তোমাদের আসার পসিবিলিটি অনেক বেশি যে কোনো ডিপার্টমেন্টে। বলছে following are the monthly budget for the manufacturing overhead of a concern for 2 level of activity, অর্থাৎ 2টা লেভেল দেওয়া আছে, ঠিক আছে? যে আমাদের 2টা কার্য স্তর দেওয়া আছে, একটা হলো 60% আর একটা হলো 100%। তো একটা কোম্পানি এই 60% লেভেলে তারা পণ্য উৎপাদন করে 1200, আর 100% লেভেলে তারা উৎপাদন করে 2000। তারপরে ইনডিরেক্ট ওয়েজেস আছে 1200 টাকা, আর 100% লেভেলে তাদের ইনডিরেক্ট ওয়েজেস খরচ হয় 2000 টাকা। 1200 টাকা 2000 টাকা। কনজিউমেবল স্টোরেজ আছে, ঠিক আছে? কনজিউমেবল স্টোরেজ তোমার এইখানে 900 টাকা, আর এখানে 1500 টাকা। তারপরে তোমার আছে মেইনটেনেন্স 1100 টাকা 1500 টাকা। পাওয়ার অ্যান্ড ফুয়েল আছে কত 1600 টাকা 2000 টাকা। ডিপ্রিসিয়েশন আছে 6000 6000, ইন্স্যুরেন্স আছে 2000 এখান থেকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট, আর কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। কারণ আমাদের রিকোয়ারমেন্ট এটাই জানতে চাইছে যে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম আর ফিক্সড ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল। বলছে কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল এবং কোনটা সেমি ভেরিয়েবল, সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে বলছে। তারপরে তোমাকে বের করতে বলছে ফ্লেক্সিবল বাজেট ফর 17%, 18% এন্ড 90%, ঠিক আছে? 70, 80 এবং 90% লেভেলে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, যে এখানে দেখবো ফিক্সড কস্ট চেনার একটাই উপায়, সেটা হলো যেই লেভেলই বলুক না কেন সবগুলো লেভেলেই আমাদের কস্টটা সেম থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স এই দুইটা অ্যামাউন্ট কিন্তু 2টা লেভেলই কিন্তু সেম, অর্থাৎ আমরা ডিরেক্টলি এই দুইটাকে বলতে পারতেছি ফিক্সড কস্ট, ঠিক আছে? কারণ কার্য স্তর চেঞ্জ হয়েছে ঠিকই, মানে উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু তার খরচটা কিন্তু বাড়ে না। ওই 6000 আগে ছিল, পরেও 6000, আবার 2000 ইন্স্যুরেন্সের আগে ছিল, পরবর্তীতেও এই 2000-ই আসছে। তার মানে আমরা ডিরেক্টলি এখানে বলে দিতে পারি যে ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্সটা ফিক্সড কস্ট। তো বাকি 4টা নিয়ে আমাদের কাজ করতে হবে, ইনডিরেক্ট ওয়েজেস, কনজিউমেবল স্টোরেজ, মেইনটেনেন্স, পাওয়ার এন্ড ফুয়েল, ঠিক আছে? ইনডিরেক্ট ওয়েজেসটা অলওয়েজ ভেরিয়েবল কস্ট। তারপর আমরা চেক করব, যে চেক করার উপায়টা দেখবো যে আসলে কি পুরো পিওর ভেরিয়েবল কিনা। পিওর ভেরিয়েবল বলতে সম্পূর্ণটাই ভেরিয়েবল কস্ট, এর মধ্যে কোনো ফিক্সড এর অংশ থাকবে না। সেমি ভেরিয়েবল কস্ট কোনটাকে বলি আমরা, যেখানে ফিক্সড কস্টের কিছু অংশ থাকে আবার ভেরিয়েবল কস্টেরও কিছু অংশ থাকে, সেটাকে বলি আমরা সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের 4টা গণনা কার্য করতে হবে এই 4টা নামে। একবার ইনডিরেক্ট ওয়েজেসে, কনজিউমেবল স্টোরেজ, আর মেইনটেনেন্স, আর পাওয়ার এন্ড ফুয়েল, এই 4টা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। কারণ আমরা এখনো শিওর না যে আসলে কি এটা পুরোটাই ভেরিয়েবল নাকি পুরোটা সেমি ভেরিয়েবল, ঠিক আছে? ফিক্স তো হবেই না, কারণ হলো স্তর চেঞ্জ হওয়ার কারণে এইখানে আমাদের টাকাটাও চেঞ্জ হয়ে গেছে, হয় এটা পিওর ভেরিয়েবল হবে অথবা সেমি ভেরিয়েবল হবে। তো এইটাই আমরা এখন আইডেন্টিফাই করবো এই 4টাতে। 4টার কাজ সেম, একটা বুঝে গেলে বাকি 3টা সেম প্রসেসেই আমরা করে দেবো, ঠিক আছে? তো এইটা দেখানোর পরে আমাদের যাবে হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আমরা অঙ্কের দিকে তাকাই, সলিউশন। আমাদের 4টা জিনিস একটু আমরা এখানে শর্টকাটে লিখে নিই। একটা ছিল হচ্ছে 4 নাম্বার অঙ্কে প্রবলেম 4, বোঝার সুবিধার্থে আমরা এখানে একটু শর্টকাটে লিখে নিই। প্রোডাকশন দেওয়া ছিল 2টা লেভেলে, একটা ছিল 60% লেভেল, একটা ছিল 100% লেভেল। 60% লেভেলে 1200 ইউনিট, 100% লেভেলে কোশ্চেন দেওয়া আছে 2000 ইউনিট। ইনডাইরেক্ট ওয়েজেস এখানে হলো 1200 টাকা, 2000 টাকা। তারপরে কনজিউমেবল স্টোরেজ 900 টাকা, 1500 টাকা। মেইনটেনেন্স এখানে 1100 টাকা, 1500 টাকা। আর হলো পাওয়ার অ্যান্ড ফুয়েল, শর্টকাটে আমরা পাওয়ার লিখলাম 1600 টাকা, 2000 টাকা, ঠিক আছে? এখানে আমাদের কোশ্চেন, এখান থেকে আমাদের বের করতে বলছে যে কোনটা
ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল আর কোনটা ফিক্সড কস্ট অ্যাডমিট করে নিই। আমরা তাহলে অঙ্কের সলিউশনে চলে যাই। এটা কোশ্চেন ছিল ফার্স্ট রিকোয়ারমেন্ট 1। এটা করার জন্য আমাদের প্রথমে ক্যালকুলেশন করব। আচ্ছা 1 নাম্বার পরে লিখে ক্যালকুলেশন করে নেই। ওয়ার্কিং 1 নাম্বার ওয়ার্কিং করব কি, ইনডিরেক্ট ওয়েজেস এর প্রথমে ভেরিয়েবল কস্ট বের করব। যখন দুইটা এলিমেন্ট দেওয়া থাকবে তখন আমরা কি করব, হায়ার এন্ড লোয়ার পয়েন্ট মেথডের মাধ্যমে আমরা এখান থেকে বের করার চেষ্টা করব যে এখানে কতটুকু ভেরিয়েবল কস্ট আছে আর কতটুকু ফিক্সড কস্ট আছে। হায়ার এন্ড লোয়ার পয়েন্ট মেথড, এই মেথডটাকে এইভাবে প্রকাশ করা হয়। উপরে থাকবে হচ্ছে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, লোয়ার ভ্যালু নিচে থাকবে হায়ার ইউনিট মাইনাস লোয়ার ইউনিট। অর্থাৎ এই যে আমরা ইনডিরেক্ট ওয়েজেসের বড় ভ্যালুটা কত, ইনডিরেক্ট ওয়েজেসের বড় ভ্যালুটা ছিল 2000 টাকা। এই 2000 টাকা থেকে আমরা বাদ দিব লোয়ার ভ্যালু কত, 1200 টাকা। 1200 টাকা বাদ দিব, ডিভাইডেড বাই হায়ার ইউনিট। এই যে 2000 টাকা যখন খরচ হতো তখন তাদের একক ছিল 2000, অর্থাৎ টাকার একক সেই এই অঙ্কের মধ্যে। তখন লোয়ার ইউনিট ছিল হলো 1200 ইউনিট। অর্থাৎ উপরে বসাইছি টাকা আর নিচে বসাইছি আমরা ইউনিট। উপরে আসতেছে কত, 800, আর নিচে আসতেছে কত, 800। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট একটা ইউনিটে পেলাম কত করে, 1 টাকা করে। ঠিক আছে, একটা ইউনিটে আমরা ভেরিয়েবল কস্ট পেলাম 1 টাকা করে। তাহলে ফিক্সড কস্ট কত হবে দেখবো। ফিক্সড কস্ট বের করার নিয়ম হচ্ছে যে কোনো একটা ভ্যালু তুমি নিবা, হয় হায়ার ভ্যালু নিবা অথবা লোয়ার ভ্যালু নিবা। তুমি যদি হায়ার ভ্যালু নাও তাহলে হায়ার ভ্যালুর সাথে হায়ার ইউনিটের কাজ হবে, লোয়ার ভ্যালু নিলে লোয়ার ভ্যালুর সাথে লোয়ার ইউনিটের কাজ হবে। তুমি যেটাই নাও না কেন অ্যান্সার দুটোই সেম দেখাবে। দুটোই আমরা দেখাই দিছি বোঝার সুবিধার্থে। কিন্তু পরীক্ষার হলে যে কোনো একটা করবে, কারণ দুইটাতেই সেম রেজাল্ট আসবে। আমরা লিখলাম এখানে হায়ার ভ্যালু। হায়ার ভ্যালু থেকে আমরা কি করব, হায়ার ইউনিটের সাথে এই যে ভেরিয়েবল কস্ট যেটা পেলাম ওটা গুণ করবো। হায়ার ভ্যালু আমাদের এই অঙ্কে 2000 টাকা আর হায়ার ইউনিট 2000, আর আমরা টাকা বের করছি 1। অর্থাৎ হিসেব করে দেখলাম এখানে শূন্য, অর্থাৎ এই যে ইনডিরেক্ট ওয়েজেস এইখানে এই দুইটা অ্যামাউন্টের মধ্যে কোনো ফিক্সড কস্ট নাই, জিরো বের হয়েছে। ঠিক আছে, তার মানে কি এটা পিওর ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এর মধ্যে কোনো ফিক্সড এর কোনো অংশ নাই। আমরা ডিরেক্ট এখন বলে দিতে পারতেছি এটাকে ইনডিরেক্ট ওয়েজেসটা আমাদের ভেরিয়েবল কস্ট। তুমি যদি 1200 নিয়ে যাও তাহলে কি হবে, এখানে 1200 টাকা হবে, 1200 ইউনিট ইন্টু 1200 টাকা, এখানেও দেখবে শূন্য হবে। তার মানে কি তুমি হায়ার ইউনিট নিয়েও কাজ করতে পারো আবার লোয়ার ইউনিট নিয়ে কাজ করতে পারো, সেম রেজাল্ট আসবে। এই একই প্রসেসে বাকি তিনটারও কাজ করতে হবে, 1 2 3 এতটুকু আগে চলো থাকে। সবাই এতটুকু আগে তুলে নাও, এতটুকু বুঝে গেলে বাকি তিনটা এক্সাম টু সেম এভাবে বুঝবে। টাকার অ্যামাউন্ট উপরে খালি টাকার অ্যামাউন্ট ইউনিট কিন্তু ইউনিট সবার ক্ষেত্রে সেম। তুলে ফেলি, কোশ্চেন তোলার দরকার নেই, অ্যান্সারটা হয়ে যাবে। ভাইয়া সব যখন এগুলো একটা বক্স করেও করা যায় তাই না? হ্যাঁ বক্স করে পাওয়া যাবে। পরেরগুলোটা বড় করে আর লিখতে হবে না, পরেরগুলো না শর্টকাটে লিখবে, এস ভি এল ভি লিখবো, এস ইউ এল ইউ লিখে শর্টকাটে লিখে দেবো, বা সূত্র না লিখলেও হবে, একবার সূত্র শো করলে হয়, বারবার সূত্র শো করা লাগে না। এক অঙ্কে একটা সূত্র শো করলে হবে, একই রকম সূত্র একবার ইউজ করলে হবে। ভাই তুলছি।
ইস, আফরিন সামিয়া এটা মানে নতুন স্টুডেন্ট না আশিক? জি স্যার, নতুন আজকে নতুন। আশিক বুঝতে গেছি আগের ভিডিওটা কি দেখছেন কিন্তু মাইকটা অন করতে হবে, মাইকটা অন করবেন। বলে দাও একটু মাইকটা কিভাবে অন করতে হবে মেসেজ করে। শেষ হয়েছে না? আমরা তাহলে সেম ভাবেই কনজিউমেবল স্টোরেজের কাজ করব। কনজিউমেবল স্টোরেজ ওয়ার্কিং নাম্বার 2 কনজিউমেবল স্টোর। আমরা এখানে আর এত বড় লেখার দরকার নাই। পরের পার্টে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিব, হাইস্ট ইউনিট থেকে লোয়েস্ট ইউনিট বাদ দিব। ইউনিটটা আমাদের আগেরটাই থাকবে, ভ্যালুটা চেঞ্জ হবে। ভ্যালুটা হলো 1500 থেকে 900 বাদ দিব, 1500 থেকে 900 বাদ দিব। তো উপরে থাকতেছে তাহলে কত? 600, আর নিচে থাকতেছে 800, উপরে থাকতেছে 800। এই মাইক অন করে এই মাইক অন কাজ এই সামিয়া মাইকটা বন্ধ করে দাও। আমি তো এখান থেকে বন্ধ করে রাখছি। ঠিক আছে, এটা কত আসছে একটু দেখো তো। স্যার 0.75। 0.75। তো এইখানে আমাদের নিয়ম হচ্ছিল কি, হাইস্ট ভ্যালু থেকে হাইস্ট ইউনিট ভেরিয়েবল। আচ্ছা, মাইকটা অফ রাখতে হবে। হ্যাঁ, কখনো যদি অঙ্ক বুঝতে প্রবলেম হয় তখন মাইকটা অন করে কথা বললাম, অফ করে দিই। আচ্ছা, তাহলে আমাদের হাইস্ট ভ্যালু, কার হাইস্ট ভ্যালু দরকার এখানে? কনজিউমেবল স্টোরেজ। এই যে কনজিউমেবল স্টোরেজের হাইস্ট ভ্যালু হলো 1500 টাকা, হাইস্ট ইউনিট 2000, আর ভেরিয়েবল কস্ট আমরা বের করছি 0.75। এখানেও কিন্তু জিরোই আসবে, হিসেব করে এখানেও জিরো আসবে। আজকে ইসে মনে এখন আসেনি, শান্ত আমাদের ঘুমাই দিছে, কমই আসেনি, ঘুম স্যার, বৃষ্টি আসছিল না আজকে, পুরো ঘুম দিতে আজকে। কমই আসেনি। এরপরে তোমাদের সাথে ইয়ের আসেনি, কি বলে নামি তো ফের অনুবাদ আছে না? অনুবাদ আছে। আচ্ছা ভাইয়া, এখানে ইউনিটটা চেঞ্জ করলাম কেন? ইউনিট তো তোমার একটাই, এই ইউনিটটাই তো সবার জন্য। এই যে প্রোডাকশন যেটা, প্রোডাকশনটাই সবার, একই প্রোডাকশন সবার ক্ষেত্রে। এই জন্য ইউনিট চেঞ্জ হবে না, শুধু টাকাটা চেঞ্জ হবে, নাম অনুযায়ী যার যার টাকা তার এখানে বসাবে। বলছি না সবাই? আমরা থার্ড ওয়ার্কিং এ যাবো, এই ওয়ার্কিংটা করে ফেলছি, এটার ওয়ার্কিং করে ফেলছি। এখন আমরা যাবো মেইনটেনেন্স কস্টে। বলো। ওই যে ওই ভেরিয়েবল কস্ট বা ফিক্সড কস্ট বের করার সময় এই সূত্রগুলো অ্যাপ্লাই করব কখন, মানে কখন যখন দুইটা কার্য স্তরের ইনফরমেশন দেওয়া থাকবে তখন আমাদের এইভাবে আইডেন্টিফাই করতে হবে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট, আর কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? আর পরীক্ষা হুবহু আসে, কোনো কিছু চেঞ্জ করে না, প্রতিবারই একদম সেম হুবহু তুলে দেয় এই অঙ্কটা এইভাবে। আর এটা আসার পসিবিলিটি 90%।
আর বাকি সবগুলো হলো 10%। ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট অঙ্কটা। এখন আমরা যাবো 3 নাম্বার ওয়ার্কিং এ, অর্থাৎ মেইনটেনেন্স কস্টে। ওয়ার্কিং নাম্বার 3 একইভাবে মেইনটেনেন্স কস্ট করব। অর্থাৎ হাইস্ট ভ্যালু মেইনটেনেন্স কস্টের হাইস্ট ভ্যালু হচ্ছে 1500 টাকা, লয়েস্ট ভ্যালু হচ্ছে 1100 টাকা। 1500 থেকে আমরা 1100 বাদ দিব। আর হাইস্ট ইউনিট 2000, ইউনিট ঠিকই থাকবে আগের মতোই, সেখানে আসলে 400 টাকা, ভাগ করলে ভাই এইভাবে কি 0.50। সবগুলার বের করতে হইব? এই যে 4টা, ঠিক আছে। বাকি শেষের দুইটা কেন করলাম না, ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স কেন করলাম না, কারণ ওই দুটো স্তর চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু অ্যামাউন্টের কোনো চেঞ্জ হয় না, এই জন্য আর ওই দুটো করার প্রয়োজন নাই। যেগুলোই চেঞ্জ হবে, অ্যামাউন্ট যদি সেম থাকে তাহলে কি ফিক্স কস্ট? হ্যাঁ অ্যামাউন্ট প্রত্যেকটা কার্য স্তরে টাকার অ্যামাউন্ট সেম থাকে, সেটা ফিক্সড কস্ট, ওইটার আর গণনা করতে হয় না। তো এইগুলোর মধ্যে কনফিউজিং থাকে যে আসলে কি ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল আছে, এই জন্য এগুলো ক্যালকুলেট করে নিতে হইতেছে। তো এইখানে 0.5 আসতেছে, এইখানে ফিক্সড কস্ট বের করার নিয়ম ছিল হচ্ছে ইউনিট ঠিকই থাকবে, এখানে ইউনিট সবার একই, 0.5 আমরা বের করছি সেটা বসালাম। আর হাইস্ট ভ্যালু হচ্ছে মেইনটেনেন্সের 1500 টাকা। এইখানে কিন্তু কিছু ফিক্স বের হয়েছে নাকি, অর্থাৎ এই মেইনটেনেন্স কস্টটা হচ্ছে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড বলবো আমরা এটাকে, সেমি ভেরিয়েবল অথবা সেমি ফিক্সড বলবো। কেন, কারণ হচ্ছে এখানে ভেরিয়েবল কস্ট আছে আবার ফিক্সড কস্ট বের হয়েছে, দুটোই যখন থাকে তখন এটাকে আমরা বলি সেমি ভেরিয়েবল আর সেমি ফিক্সড। অর্ধেক অংশ আছে। একইভাবে 4 নাম্বারটা অফিসে অ্যামাউন্ট বের হবে, 4 নাম্বারটা তিন নাম্বার শেষ করে 4 নাম্বার করবো। সুমা মনে হয় জয়েন হতে পারতেছে না, চলে গেছে। বলছি একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ। পাওয়ার অ্যান্ড ফুয়েল যাদের হয়েছে তারা পাওয়ার অ্যান্ড ফুয়েল করো। ওয়ার্কিং নাম্বার 4, পাওয়ার অ্যান্ড ফুয়েল। হাইস্ট ভ্যালু পাওয়ার অ্যান্ড ফুয়েল এর 2000 টাকা, লয়েস্ট ভ্যালু হচ্ছে 1600 টাকা। থাকতেছে এখানে 400, 800, 0.5, 0.5, এখানে ভ্যালু চেঞ্জ হবে 1600 টাকা, সরি 1600 না 2000 টাকা, পার্থক্য হলো 1000 টাকা। তাহলে আমরা এটাকে বলতে পারতেছি এটা ভেরিয়েবল কস্ট, এটা ভেরিয়েবল কস্ট, এটা সেমি ভিসি, এটাও সেমি ভিসি, ঠিক আছে। আর শেষের দুইটা হলো ফিক্সড। আমরা এখন রিকোয়ারমেন্ট একের অ্যান্সার দিব। এতক্ষণ কিন্তু আমরা ওয়ার্কিং করলাম, এখন আমরা রিকোয়ারমেন্ট একের অ্যান্সার দিব। তো রিকোয়ারমেন্ট একের অ্যান্সার আমি উপরে লিখি। রিকোয়ারমেন্ট একের অ্যান্সার হবে, প্রথমে লিখবো আমরা ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয় কে কে ছিল এখানে, এই যে ইনডিরেক্ট ওয়েজেস আর হচ্ছে কনজিউমেবল স্টোরেজ, ইনডাইরেক্ট ওয়েজেস আর হচ্ছে কনজিউমেবল স্টোরেজ। কেন, কারণ এই দুইটার মধ্যে কোনো ফিক্সড কস্ট আমরা ক্যালকুলেট করে বের করতে পারি না। এরপরে আমরা লিখবো ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ যেখানে কিছু টাকা ভেরিয়েবলের ছিল আবার কিছু ছিল ফিক্সড এর, এরকম বেড়েছিল দুইটা, অর্থাৎ মেইনটেনেন্স
and power and fuel. Power and fuel. আর ফিক্সড কস্ট পোস্টের মধ্যে আমরা দেখাইছিলাম ফিক্সড কস্ট দুইটা ছিল, এক হচ্ছে ডিপ্রিসিয়েশন আর দুই নাম্বারটা ছিল ইন্স্যুরেন্স। ঠিক আছে, কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা আমি বুঝে দিলাম। ভাই এখানে কি শুধু আইডেন্টিফাই করতে বলছে, এখন হ্যাঁ, অ্যামাউন্ট just- লাগবে না? না না, এখানে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল। ফার্স্ট রিকোয়ারমেন্ট এটা চাইছে। তোমার ডিপার্টমেন্টে জানি শুধু একটা দুধ দিয়ে আমার 4 মার্কের একটা অঙ্ক আসছিল, পুরো প্রশ্নটা দিয়ে বলছে কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। যারা না হচ্ছে ওরা কি করছে, ওরা পুরো অঙ্ক করে ফেলছে, 4 মার্কের জন্য পুরো অঙ্ক করে ফেলছে, কোশ্চেন না ধরে ভালো মতো। আমিও প্রথমে দেখা মনে করছি যে এত বড় অঙ্ক এই বি পার্টে দিল কেন, পরে করলাম যে প্রথমটা শুধু চাইছে। এরকম অনেকেই করছে যে পুরো অঙ্কটা করে ফেলছে। ভাইয়া দেখেন আমি ম্যাথটা করছি, আমারটা হয়েছে কিনা। তো তুমি আমার এই পরে দেখবো না, সমস্যা নাই। তো তুমি আচ্ছা দেখতেছি। এই যে এভাবে করছি আমি। 1.75.5 হ্যাঁ হয়েছে। ছক করে করা যাবে, ছক ছাড়া করা যাবে। ঠিক আছে, বলা হয়েছে সবাই। তো রহমান ছক করো সবাই। টাকা তিনটা আর একটা রেটের একটা ঘর হবে, রেট। দেখছি সবাই, বুঝে দিলাম। জি ভাই লেখছি। এখন আমরা ফ্লেক্সিবল বাজেট করবো, রিকোয়ারমেন্ট নাম্বার 2, ফ্লেক্সিবল বাজেট। ভাই ঘর কি ওদিক দিয়ে 4টা হবে? হ্যাঁ, চারটা বলতে ডিটেলস, রেট থাকবে, আর 3টা টাকার কথা, 3টা একক বলছে, লাভ প্রশ্নে বলে দিছে যে 70%, 80% and 90% অ্যাক্টিভিটি লেভেলের ফ্লেক্সিবল বাজেট করতে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে টাইটেল দেই ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট আমরা দুইটা বের করছিলাম না, দুইটা পিওর ভেরিয়েবল বের করছিলাম, ওই দুইটা আগে লিখি। ইনডিরেক্ট ওয়েজেস, কনজিউম এবং স্টোরেজ। তারপর আরো দুইটা টাকা আমরা সেমের মধ্যে দুইটা ভেরিয়েবল ছিল, ওই দুইটা ভেরিয়েবল এখানে শো করবো। সেটা ছিল হলো মেইনটেনেন্সে কিছু অংশ আমরা ভেরিয়েবল বের করে রাখছি। কেউ চাইলে সেমি ভেরিয়েবল টাইটেল দিয়েও দেখাইতে পারো, কিন্তু ওটা একটু জটিল জটিল হয়ে যায়। হ্যাঁ, এই কাজটা একটু জটিল হয়ে যায়, দেখো এটাকে আমরা সহজভাবে করার জন্য, যেহেতু সেমি ভেরিয়েবলটাকে আমরা আলাদা করতে পারছি যে ভেরিয়েবলের অংশ কতটুকু আর ফিক্সড এর অংশ কতটুকু, সেই জন্য আমরা দুইটা পার্টেই করবো, সেমি টাইটেল দেওয়ার করার প্রয়োজন। সেমি টাইটেল দিয়ে করা লাগে একটা অঙ্ক, ওটা এখানে শিখিয়ে দেবো কিভাবে সেমি টাইটেল দিয়ে অঙ্কটা করতে হয়। অথবা আমরা লাস্ট ক্লাসে একটা উদাহরণ দেখাই দিব, যে যদি বাই চান্স বলে দেয়, তোমাকে ইন্ডিকেট করে দেয় যে 3টা স্টেপে তোমাকে করতে হবে, তখন তুমি বিপদে পড়ে যাবে। এই জন্য আমাদের শিখাই দিব না লাস্ট ক্লাসে যে 3টা স্টেপে কিভাবে শো করবে। ভাই মেইনটেনেন্সের এটা সেমি ভেরিয়েবল না? হ্যাঁ হ্যাঁ, সেমি ভেরিয়েবলের তো আমরা অ্যামাউন্টটাকে আলাদা করতে পারছি না, কতটুকু ভেরিয়েবল আর কতটুকু ফিক্সড। এই জন্য আমরা দুইজনকে দুই জায়গায় পাঠিয়ে দিব,
ভেরিয়েবলের টুক ভেরিয়েবলে পাঠিয়ে দেবো, ফিক্সড অংশটুকু ফিক্সডে পাঠিয়ে দেবো। আহ, মেনটেনেন্স আসবে, মেনটেনেন্স 0.5 বের করছিলাম না? ইনডিরেক্ট ওয়েজেস কত বের করছিলাম তো বলো তো একটু? এক বের করছিলাম, 1 টাকা। কনজিউমেবল স্টোরেজ বের করছিলাম আমরা 0.75 টাকা। 0.75। লাস্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েল বের করছিলাম 0.5। এই হলো আমাদের ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, টোটাল ভেরিয়েবল কস্ট। এরপর আমরা ফিক্সড এর গুলো বসাবো। ফিক্সড কস্ট, ফিক্সড কস্টে একই, সব আগের মতো, আগের গুলোর মতো ইজি আছে। কিন্তু করে ফেলছে, ওরা তো দেখেই নেই, দেখে সে বুঝতো এত প্রবলেম নেই। আমাদের ইসে যাই, ফিক্সড কস্টের মধ্যে যাই। ফিক্সড কস্টে পিওর ফিক্সড কস্ট দুটো আমরা আগে বসাই নেই। একটা হলো ছিল ডিপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন কত টাকা ইসি হবে? ডিপ্রিসিয়েশন ছিল 6,000 টাকা, 6,000 টাকা, 6,000। ইন্স্যুরেন্স ছিল 2,000 করে। তারপরে ছিল 3 নম্বরে মেইনটেনেন্স এর কিছু ফিস বের করছিলাম, 500 টাকা মেবি। আর পাওয়ার অ্যান্ড ফুয়েলে 1,000 টাকা। লাস্টে আমরা টোটাল কস্ট বসাবো। এটা বি নাম্বারে হবে টোটাল ফিক্সড কস্ট, আর সি নাম্বারে হবে টোটাল কস্ট, এ প্লাস বি। ঠিক আছে, লাস্টে টোটাল কস্ট। তো ইউনিট গুলো আমাদের প্রয়োজন, ইউনিট ছাড়া পর আমি এগুলো গুণ দিতে পারতেছি না, না? তো যত 100% লেভেলে 2,000 ইউনিট আছে, ওই 2,000-এর উপরে পার্সেন্টেজ করে দিলে এগুলো বের হয়ে যাবে। 1400 ইউনিট হবে এটা, এটা 1600 ইউনিট হবে, আর এটা হবে 1800 ইউনিট। 100% লেভেলের দেওয়া থাকলে সুবিধা কি, ওই যে ভাগটা করা লাগে না, ওই যে শিখলাম যে এক লেভেল থেকে আরেক লেভেল যাইতে হলে যার যার ইউনিট বা টাকাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ করে যেটা দরকার ওটাতে গুণ করতে হয়। 100% লেভেলের ক্ষেত্রে সুবিধাটা কি, ওইটা তার ভাগটা কিছু করে না, ডিরেক্ট পার্সেন্টেজ করে দেবে। আপনারা যদি চাই 1200 ইউনিট নিয়ে কাজ করবো, তাহলে আমাদের একটা ঝামেলা করতে হবে, সেটা হলো 1200 ইউনিটকে 60 দ্বারা ভাগ করে 70 দিয়ে গুণ করলেই 1400 বের হবে, হিসাব করে দেয়। তো ঝামেলা যাওয়ার দরকার কি, সহজটা নিয়ে আমরা কাজ করি, 2,000-এর পার্সেন্টেজ করে দিই। তাহলে এখানে আসতেছে 1400 টাকা, 1600 টাকা, 1800 টাকা। এইখানে পরে দেখতেছি, এটা হলো 700, এখানে 800, এখানে 900, 700, 800, 900। এটা কত হয়? 1200 না কত? উপরেরটা 1050। হম, এটা 1200। 1350। 1350। আর ওটা নিচে যোগফল হলো 3850। ওইখানে উপরেরটা 1200। এটা 9 18, 18 18 36, 37, 3750 না, 4,950।
4950। ওটা কি 1200 হয় কেমনে এইটা? 1200 হয় কেন? এটা তো এখানে তো 1600। ভুল করছে, 4400 হবে। 9500। ভাই প্রথমটা 3850 লিখছেন, হ্যাঁ, কেমনে হইলো? যোগ করো তিনটা। 32 ভাই 2950 হওয়ার কথা, হিসাব করে দেন আপনি। না, 1400, এরপরে 1050, 700, 700, 1400, 1400 তিন হাজার 800। 850 আসছে। হ্যাঁ, 3000। 850 আসছে। 1400 আর না, 1400, 1800 1800 আর 1000, এই 2800 আর 1050। কি 1400 2800 আর 1050, হুম। 3850। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যে উপরে যে ইউনিট কেন বসেছেন, এই 1400 ইউনিট, মানে 100% লেভেলে লেখা আছে প্রোডাকশন 2000 ছিল, ওই 2000 এর উপর পার্সেন্টেজ করে দিছি। আর তোমার যদি 60% এটা নিতে মানে 1200, তাহলে আবার ঝামেলা করতে হইতো কি, 1200 ইউনিটকে 60 দিয়ে ভাগ 70 দিয়ে গুণ করতে হইতো, তাও ওই 1400 বের হবে। দেখো, আমি আমি যে কোনো একটা তথ্য পাবো। দেখুন একটা ওটা নিয়ে আলাদা করতে হবে, আর 100% এটা নিলে সুবিধা, কোনো ভাগ করতে হবে না, ডাইরেক্ট পার্সেন্টেজ। ও 100% থাকলে একদম ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট কাজ করে ফেলো, ঝামেলা কম। ভাই পার্সেন্টেজ গুলা যোগ করতে হইব, রেট হ্যাঁ, রেটটা যোগ গুলা। কেন করবা আমি বলতেছি, একটা সুবিধা আছে রেটটা যোগ করার। 2.75 হবে। তুমি এটা চেক করতে পারবে আসলে অঙ্কটা এই ক্যালকুলেশনটা হয়েছে কিনা। কিভাবে? 1400-র সাথে 2.75 গুণ করলে এটা আসবে, 1400-র সাথে 1600-র সাথে এটা গুণ করলে এটা আসবে, 1800-র সাথে এটা গুণ করলে এটা আসবে। মানে এটা হলো শর্টকাট চেক করার উপায়। ভাই এর সাথে আরেকবার এগুলো গুণ, বলেন তো। এই যে 1400-র সাথে 2.75 গুণ করে দেখবে এটা হয়ে গেছে। তো তুমি চেক করতে পারো আসলে আমাদের এই ভিতরে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ঠিক আছে, শর্টকাট ওয়ে আর চেক ভাই করা। ইউনিট গুলা কিভাবে বের করবো, যে যে ইউনিট দেওয়া আছে ওইটাকে পার্সেন্ট করলেই হয়ে যাবে? হ্যাঁ, 100% লেভেলেরটা, আর 100% যদি টা। 60%-এরটা করতাম? 60% এটা করতে হলে 1200 কে 60 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হতো। 60 দিয়ে ভাগ আবার 100 দিয়ে গুণ। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই কয়েকজনের ডিসকানেক্ট হয়ে গেছে, ওরা তুই হারাই গেল। ছিল হলো 9 জন, হয়ে গেছে 5 জন। মেবি সবগুলার কারেন্ট একবারে চলে গেছে। আচ্ছা, ভাই তারপরে ই টোটাল কস্ট কি এ আর বি যোগ করে হ্যাঁ, দিলে? এই আমি যোগ করে দিলে অঙ্ক শেষ। দেখি তোদের কি অবস্থা, কই গেল। কত হয় দেখো যোগ করি। 13,900 লাস্টেরটা 4,950। হ্যাঁ ভাই অ্যান্সার মিলছে। হুম। 13,350, 13,900, 14,450 হবে অ্যান্সার, টোটাল কস্ট। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাবো এখন। 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বারটা করতে করতে আমাদের টাইম মনে হয় শেষ হয়ে যাবে, একটু বড়, অত বড় না। সবাই তুলছি না, পরের অঙ্কে যাই। উম, 5 নাম্বার অঙ্কটা দেখো, a factory is currently running
at 50% capacity and produce 10,000 units at a cost টাকা 180 per unit as below. অর্থাৎ এইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো সব 50% লেভেলের ইনফরমেশন দেওয়া আছে, আর 50% লেভেলে তারা প্রোডাকশন হয় তাদের 10,000 ইউনিট। তো এইখানে দুটো আমাদের ওয়ার্কিং করে নিতে হবে, কারণ কি যে ব্র্যাকেটের মধ্যে বলে দিছে যে 40% ফিক্স আর হলো 50% ফিক্স। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের আমাদের 40% যেহেতু ফিক্স বলছে তাহলে বাকি 60% হবে ভেরিয়েবল কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে বলছে 50% ফিক্স, তার মানে 10 টাকা ফিক্স আর বাকি 10 টাকা হলো ভেরিয়েবল কস্ট। এই দুটো ওয়ার্কিং আমরা করব। তারপরে আমাদের আরো কি কি করতে হবে দেখি। The selling price is টাকা 200 per unit at 60% capacity level. Material cost increase by 2%, অর্থাৎ সেলিং প্রাইস 200 টাকা হবে কখন, এই যে 50% লেভেলে, ঠিক আছে। কারণ এগুলো সব প্রথম থেকে যে সকল ইনফরমেশন গুলো দেওয়া আছে যে 50% লেভেলে 10,000 ইউনিট, একটা পণ্যের কস্ট টোটাল কস্ট হলো 180 টাকা, এরপরে 100 টাকা ম্যাটেরিয়ালে যায়, ওই যদি 30 টাকা ফ্যাক্টরি 30 টাকা আর 20 টাকা যায় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভে, এবং তারা পণ্যটা বিক্রি করা হলো 200 টাকা। এরপরে থেকে কি বলছে, at 60% ক্যাপাসিটি লেভেল, অর্থাৎ তার ক্যাপাসিটি লেভেলটা একটু বাড়াইছে, বাড়ানোর পরে দেখছে তাদের ম্যাটেরিয়াল কস্টটা কি হবে, বেড়ে যাবে। ম্যাটেরিয়াল কস্ট আগে আগে লাগছে 100 টাকা, কিন্তু সে যখন 60% লেভেলে যাবে তখন তার ম্যাটেরিয়াল কস্টে ইনক্রিজ হবে 2%। তাহলে 100 টাকায় 2% হলো 2 টাকা নাকি, তার মানে টোটাল তার খরচ হইতেছে 102 টাকা। কখন, যখন সে 60% ক্যাপাসিটি লেভেলে পণ্য উৎপাদন করতে যাবে তখন তার ম্যাটেরিয়াল কস্ট বাবদ 102 টাকা করে কাউন্ট করতে হবে। তখন আর 100 কাউন্ট করলে হবে না, এই 100 আমরা কাউন্ট করবো 50% লেভেলে, কিন্তু আমরা 60% লেভেলে 102 টাকা কাউন্ট করবো। and selling price per unit fell by 2%, অর্থাৎ সেলিং প্রাইসটা তখন কমে আসবে, ঠিক আছে, বিক্রয় মূল্যটা কমে যাবে। আগে বিক্রি করতে পারতো 200 টাকা, কিন্তু পরবর্তী 60% লেভেলে সে 200 টাকা বিক্রি করতে পারতেছে না, সে 2% কম, অর্থাৎ 4 টাকা কম 196 টাকায় সে বিক্রি করতে হবে একটা পণ্য, ঠিক আছে, একটা 196 টাকা। এগুলো আমরা ওয়ার্কিং করবো at 80% ক্যাপাসিটি লেভেল। এখন আবার বলতে 80% এর কথা, তো আরো একটু প্রোডাকশন বাড়াইছে, তখন তারা দেখছে কি ম্যাটেরিয়াল কস্ট আরেকটু বেশি লাগবে, কারণ প্রোডাকশন বাড়ালে ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যায়। তো এখানে 5% তার বেশি খরচ করতে হবে, অর্থাৎ আগে করতে 100 টাকা, কিন্তু 80% লেভেলে তাকে 105 টাকা খরচ করতে হবে ম্যাটেরিয়াল। and selling price per unit falls by 5%, অর্থাৎ সেলিং প্রাইসটা 5% কমে যাবে, অর্থাৎ 200 টাকায় 5% কমাইলে 190 টাকা আসতেছে, ঠিক আছে, 200 টাকায় 5% 10 টাকা, তাহলে আমাদের 80% লেভেলে সেলিং প্রাইস হবে 190 টাকা। প্রিপেয়ারে মার্জিনাল কস্ট স্টেটমেন্ট, অর্থাৎ ওই যে ফ্লেক্সিবল বাজেটটা করতে বলতেছে, শোইং দা টোটাল কস্ট, এখানে শো করতে হবে কি, টোটাল কস্ট শো করতে হবে, প্রফিট শো করতে হবে, তিনটা লেভেলের, অর্থাৎ এই 50, 60 এবং 80 তিনটা লেভেলে আমাদের কস্ট প্রফিট এই দুটো জিনিস শো করতে বলছে, এবং একটা কমেন্ট দিতে বলছে প্রফিটেবিলিটি দেখে। তার মানে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সও বের করতে হবে, ঠিক আছে, প্রফিট করলে হয়, প্রফিটের পর আরেকটা স্টেপ করতে হবে যেটাকে আমরা বলি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ বিক্রয়ের এগেইনস্টে কতটুকু প্রফিট হলো সেটার একটা হার বের করব। তো আমরা চলে যাই বোর্ডে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে দুইটা ওয়ার্কিং করবো, যে দুটো ব্র্যাকেটের মধ্যে যতটুকু ফিক্সড হয়েছিল সেই দুটো কাজ আমরা আগে করবো। প্রবলেম 5, ওয়ার্কিং। 1 নাম্বার ওয়ার্কিং, ম্যাটেরিয়াল কস্ট, সরি ম্যাটেরিয়াল না, ম্যাটেরিয়াল আমরা আগে যে দুটো ছিল ওই দুটোতে যাই। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল কস্ট লাগবে, ফিক্সড কস্ট লাগবে। ভেরিয়েবল কস্ট 30 টাকায় 40% বলছে ফিক্স, তার মানে বাকি 60% হবে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ 18 টাকা। আর 30 টাকায় 40% ভেরিয়েবল, আর আমরা বলছিলাম ফিক্সড, এই ফিক্সড এর সাথে আমাদের ইউনিটটা গুণ করতে হয় মোট টাকাটা জানার জন্য। 10,000 ইউনিট ছিল প্রশ্ন, তাহলে 3 4 12 টাকা, 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা আমাদের খরচ হইতেছে ফ্যাক্টরি ওভারহেডের ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট একটা পণ্যে 18 টাকা করে খরচ হইতেছে। নাম্বার ওয়ার্কিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড,
অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 2 নাম্বার ওয়ার্কিং। তো 2 নাম্বার ওয়ার্কিং কি বলছে, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। তো 20 টাকা ছিল, এখানে আমরা কি করব, 50% বলছে ফিক্সড আর 50% ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এখানে আসতেছে 10 টাকা, আর এখানে 10,000 ইউনিট গুণ করতেছি, তাহলে 1 লাখ টাকা আসছে। ঠিক আছে, এই দুইটা ওয়ার্কিং আমরা আগে করে নিই, দুইটা ওয়ার্কিং। শেষ হলে বলো। স্যার শেষ। ভাই টোটাল কস্টটা বের করে কিভাবে, যে ইউনিট, রেট আর টাকা, এই তিনটা গুণ করতে হয়। ইউনিট রেট, হ্যাঁ ইউনিট আর রেট, টাকা মানে তো এখানে রেট হয়ে গেছে। কালকে ঋণ এসে বসে না, কালকে হচ্ছিল ফিনান্সে ওয়ার্কিং ক্যাপিটাল, তিনটা জিনিস লাগে, রেট, ইউনিট আর হলো টাইম। আচ্ছা, তাহলে দুইটা ওয়ার্কিং করছে, থার্ড ওয়ার্কিং এ যাবে এখন। থার্ড ওয়ার্কিং হলো ওই যে আমাদের ম্যাটেরিয়াল কস্টটা কি করতে বলছিল, কমাইতে বলছিল। 3 নাম্বার ওয়ার্কিং, ম্যাটেরিয়াল কস্ট। প্রথমে দেখাবো 60% at 60% লেভেল, 100 মাইনাস 100 টাকায় 2% কমাইতে বলছে, না তো বাড়াইতে বলছে, তাহলে আর 102 টাকা। ঠিক আছে, 102 টাকা at 80% লেভেল, 80% লেভেলে বলছিল যে ম্যাটেরিয়াল কস্টটা 5% বাড়াইতে, তাহলে 5% আমরা বাড়াই, 105 টাকা। এরপরে যাবো 4 নাম্বার ওয়ার্কিং এ। 4 নাম্বার ওয়ার্কিং সেলিং প্রাইস নিয়ে করছি, কথা বলছে। সেলিং প্রাইস at 60% লেভেল, 60% লেভেলে সেলিং প্রাইস কত হয় সেটা দেখবো। 60% লেভেলে আমরা বের করবো কিভাবে, প্রশ্নে বলে দিচ্ছে 60% লেভেলে সেলিং প্রাইসটা 2% কমে যাবে, তাহলে 200 টাকা থেকে 200 টাকার 2% আমরা কমিয়ে ফেলবো, হবে 193 টাকা। at 80% লেভেল 200 টাকা থেকে আমরা পরবর্তীতে বলছি 5% কমায় ফেলতে, যাবে 190 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের ওয়ার্কিং। এরপর আমরা মেন অঙ্কে চলে যাব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা অঙ্ক এরকম যে প্রশ্ন পড়ে ধরে প্রত্যেকটা লাইন বুঝে তারপরে কি কাজ করতে হবে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। আগেই বলে দেওয়া যায় না যে কি করতে হবে, প্রশ্নের উপর ডিপেন্ড করতে পারে যে কিভাবে কি আগাইতে হবে। ওই সূত্র না যে সূত্র বসাই দিলাম, সূত্র বুঝতে হবে, এখানে কথাও চেঞ্জ হবে, ওয়ার্কিংও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ভাই, এখানে 196 কিভাবে বসলো? 2% করো, 2 টাকা আসে, 4 টাকা আসে, 200 টাকাতে 4 টাকা দিলে 96 টাকা আসে। 2% কমাইতে বলছে আমাদের সেলিং প্রাইস প্রশ্নে। SN কি, SN পুরো নাম লিখতে সবাই বানায় না, SN কি কথা বলে না। শেষ। ভাই এখন কি ছক করবো? এখন আমরা ছক করবো এবং
প্রত্যেকটা ইউনিটের সাথে একটা করে রেটের ঘর হবে, কারণ হলো ওই যে লেভেল অনুযায়ী রেটও চেঞ্জ হয়ে গেছে, এই জন্য প্রত্যেকের নামের পাশাপাশি রেট, প্রত্যেকটা ইউনিটের পাশাপাশি একটা করে রেটের ঘর থাকবে। অর্থাৎ আমাদের 3টা ক্যাপাসিটি লেভেল করতে বলছিল, 3টা ইউনিটের ঘরের সাথে 3টা রেটের ঘর হবে। বাই 50, 60 আর 80। হ্যাঁ, প্রথমে হলো 50% লেভেল রেট, আর ইউনিট ছিল হলো 10,000 ইউনিট। ফিফটির পরে 60 আর হলো 80। এখানে ইউনিট কত আসে বের করো কিন্তু। এই 10,000কে 50 দ্বারা ভাগ 60 দিয়ে গুণ করলে ইউনিট বের হয়ে যাবে। কত ক্লাসে শিখেছিলাম এভাবে। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট আছে ম্যাটেরিয়াল, ওয়েজেস, ফ্যাক্টরি হ্যাঁ ভাই, উপরে ওভারহেড, কিছু লেখা লাগবে না? ট্যাক্সেবল বাজেট, জাস্ট কোম্পানির নাম থাকবে বলতে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এখানে 100 টাকা, এটা 102 টাকা, 105 টাকা। এই ইউনিট বের করছো কত হয়? 12,000 মনে হয় এটা, আর এটা 16,000। 12,000 আর 16,000, 80%। ওয়েজেস ছিল 30 টাকা, সবারই 30 বলবে, কারণ এটা বাড়া কমার কথা কিছু বলে নাই। আর 318 টাকা বের করে রাখছি ওয়ার্কিং এ 1 নম্বরে, অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা 2 নম্বর ওয়ার্কিং এ বের করে রাখছি। এই হলো আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে আমরা যাব ফিক্সড কস্ট। ফিক্সড কস্টে ফার্স্টেই আছে ফ্যাক্টরি ওভারহেড, এটা বের করছি, কত বের করছি? 1,20,000। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, 1,00,000 বের করে রাখছি। আর কিছু নাই এখানে। বি নাম্বারে হবে টোটাল ফিক্সড কস্ট। এরপরে যাব যোগফলটা বসিয়ে দিই, 2,20,000। 2,20,000। সি নাম্বারে হবে টোটাল কস্ট এ প্লাস বি। ডি নাম্বারে হবে সেলস, সেলস হবে। ই নাম্বারে হবে প্রফিট,
প্রফিট পাবো সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে। আর একটা লাইন আছে হয়তো দেখা যাবে না, ওটা আমরা পরে লিখতেছি, এগুলো কাজগুলোকে শেষ করে নিই। তো সেলস 50% লেভেলে 200 টাকা বলছিল, এরপরে ক্রমান্বয়ে কমছিল, একটা 196 হয়েছিল আর একটা 190 হয়েছিল। দশ লাখ না, চারটা দুটো ছয়টা, 10 লাখ, এটা 30, 3 লাখ, 1,80,000, আর এটা 1 লাখ, 1,20,000, 1,60,000, 3,36, 3,60,000। এইগুলো আমি ক্যালকুলেশনটা বসাই দিতেছি। হুম, 12,00,000, 24,000, 16,80,000, 30 টাকায় 4,80,000। ঠিক আছে, ফিক্স কস্ট বসাই রাখছি, টোটাল কস্টে বসাই দিই। তার আগে প্রফিট এইটা বসাই। টোটাল কস্ট 18,00,000, এইখানে আসতেছে 21,40,000, এটা 28,00,000। সেলস 10,00,000, 10,000-এর সাথে 200 গুণ 20,00,000। প্রফিট এখানে 2,00,000। এরপরে 23,52,000, আর এইখানে 30,40,000। প্রফিট 2,12,000 আর হলো 2,12,000। শেষ হলে আরেকটা লাইন আছে, আরেকটা কমেন্ট আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। ভাই আমি পিছা পড়ে গেছি, ওই অ্যামাউন্ট গুলা করা লাগবে। দেখো না, দেখা যায় না? না না, অনেক গোলা গোলা দেখা যায়, ছোট আর কি। ওই যে স্যার গুলা বলেন একটু। ওই যে 3,00,000, 3,60,000, 4,80,000, 3,00,000, 3,60,000, 4,80,000। 3,60,000, 4,80,000। ফ্যাক্টরি ওভারহেড 1,80,000, 2,16,000, 2,88,000, 1,80,000, 2,16,000, 2,88,000। 2,88,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 1,00,000, 1,20,000, 1,60,000। 1,00,000, 1,20,000, 1,60,000। টোটাল 15,80,000, 19,20,000, আর 26, প্রথমটা 15,80,000, 19,20,000, 26,08,000। 19,20,000, 8,000। 26,08,000। হ্যাঁ তারপরে ফিক্স কস্ট বসাইছে না আগেই? হ্যাঁ, ফিক্স কস্ট বসাইছি। সি নাম্বার হইলো কি লেখছেন? টোটাল টোটাল কস্ট কস্ট, হ্যাঁ, 18,00,000, 21,40,000, 28,28,000।
18 লাখ 21,40,000 আর 28,28,000। 28,28,000 সেলস 20 লাখ, 23,52,000, ভাই 30,40,000। সেলস এটা কই পাইলেন? সেলস এই যে 200 টাকার সাথে 10,000 গুণ দিয়ে 20 লাখ, 196 সাথে 12,000 গুণ দিয়ে 23,52,000, আর 190 এর সাথে 16,000 গুণ দিয়ে 30,40,000। আরেকবার বলেন ভাই, বুঝি নাই। এই 10,000 ইউনিট ইন্টু 200, 20 লাখ। ঠিক আছে, সেলস এর পার্সেন্টেজ গুলো কখন বসাইলেন দেই তো? যেগুলা 200 পার্সেন্টেজ না তো, এটা ওয়ার্কিং করছি। ওয়ার্কিং নাম্বার লাস্টেরটা দেখো, 3 নাম্বার ওয়ার্কিং, হ্যাঁ, 4 নাম্বার 196 আর 190। ওইগুলো এখানে বসছে। হ্যাঁ, হ্যাঁ। প্রফিট বের করছি টোটাল প্রথমটা কস্ট কত? 2 লাখ। 20 লাখ, প্রথমটা 20 লাখ প্রফিট এসএস, ওটা 23,52,000, আর সেক্ষেত্রে 30,40,000। আর প্রফিট হলো 2, 30,52,000, 30,40,000। হ্যাঁ প্রফিট 2 লাখ, 2,12,000, 2,12,000। ঠিক আছে, এটা কি মাইনাস করতে হইব? হ্যাঁ প্রফিট করা হলো সেলস থেকে টোটাল কস্ট বাদ দিবা, সেলস থেকে টোটাল কস্ট। বি মাইনাস। এই যে প্রফিট বের হবে, লাস্ট একটা কাজ করতে হবে, প্রফিটেবিলিটি ইনডেক্স। প্রফিটেবিলিটি ইনডেক্স আমাদের মুনাফা অর্জন সূচক বের করতে হবে। এটাকে এক নাম্বার দাও, প্রফিটেবিলিটি ইনডেক্স। এই সূত্রটা আমরা এখানে পাশে লিখে দিই। এখানে প্রফিট কে সেলস দ্বারা ভাগ করবা, 100 দ্বারা গুণ করবা, তাহলে আমাকে ক্লোজ হয়ে যাবে। আরো প্রফিটেবিলিটি ইনডেক্স প্রফিট কে সেলস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, এটা আসবে 10%, এটা আসবে 9%, আর এটা আসবে 7%। প্রফিট কে সেলস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। লাস্ট একটা কমেন্ট লিখবো, জাস্ট প্রফিটেবিলিটি ইনডেক্স, এই কোম্পানির প্রফিটেবিলিটি সম্পর্কে জানতে চাইছি। পারফরম্যান্স ভাইয়া জানতে চাইছি। এখানে 10% 9% কি আসলো? এই যে সূত্র লিখে দিছি, প্রফিট কে সেলস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। প্রফিট হলো 2 লাখ, সেলস হলো 20 লাখ, ভাগ করে 100 দিয়ে গুণ করলে 10% আসবে। ঠিক আছে, ওই বাকিটা পরেরটা এমন, 2,12,000 কে 23,52,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। কমেন্ট, দুটো কমেন্ট লিখবে এখানে। একটা হলো দেখো যে আমাদের প্রফিট বাড়তেছে না, সরি লেভেল যত বাড়তেছিল, লেভেল যত বাড়তেছিল, অর্থাৎ এখানে ছিল 50, 60 আর হলো 80। তো লেভেল যত বাড়তেছিল পার্সেন্টেজ অফ প্রফিট কিন্তু তত কমতেছিল। 50 থেকে 60 যখন গেছে তখন তোমার প্রফিট কিন্তু প্রফিটেবিলিটি ইনডেক্স মুনাফা অর্জন ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কমে গেছে। আবার 60 থেকে তুমি 80 থেকে গেছো, আরো কমে গেছে নাকি? তার মানে এখানে আমরা লিখতে পারি যে এস লেভেল অফ অ্যাক্টিভিটি increase percentage of profit on sales gradually decrease. প্রফিট তোমার অ্যাক্টিভিটি বাড়তেছে কিন্তু তোমার প্রফিটেবিলিটি ইনডেক্স কমতেছে। ঠিক আছে, একটা দিলেই হবে, বেশি দরকার নেই, একটা থাকলেই হবে।
ঠিক আছে, তাহলে আমাদের শেষ মুহূর্তে কে অ্যাড হয়? আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে আজকে। আজকে অনেকেই মানে কারেন্ট চলে গেছে, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে শেষ মুহূর্তে এসে। নেটে প্রবলেম ছিল। কামারটা তো শুরুতেই গেছে গা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুরুতে ভাইয়া, গেলে একটা ইয়া একটু মাঝখানে গেলে কেমন জিনিসটা। প্রফিট ছিল 2 লাখ টাকা, সেলস 2 লাখ ছিল, তো এখানে কি বাদ দিব? হ্যাঁ হ্যাঁ, প্রফিট 2 লাখ, সে আসলে 20 লাখ, 2 লাখ 20 লাখ sales। 20 লাখ দিয়ে গুণ 100। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ ভাগ 20 লাখ গুণ 100 দিলে 10% হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বাকি